এই বইটি আমার লেখা, এই বইটি পাওয়া যাচ্ছে ঢাকা ঢাকা উদ্যান অনুষ্ঠিত বইমেলার একজন শহীদ বুদ্ধিজীবী, ব্রিটিশ ব্রিটিশ আমল থেকেই লেখালেখি করে আসছেন। বিশেষত পাকিস্তান আমলেই লেখালেখি প্রথমে 50 দশকের শুরুতে যারা ছোট গল্প রচনা করেছেন এবং রাজনীতি করেছেন, বাম রাজনীতি করেছেন, তাদের একজন তিনি। তো সেই হিসাবের সম্পর্কে জানতে হলে বইটা অবশ্যই দরকার। আমি প্রত্যেকটা বিষয় তুলে আনার চেষ্টা করেছি, তার জীবন কিভাবে কেটেছে, প্রথম জীবনে কিভাবে বড় হয়েছে, কৈশোর জীবন কিভাবে হয়েছে, এবং এইগুলো করতে গিয়ে আমি 4টে বিভাগে বিভক্ত করেছি। 4টে বিভাগে বিভক্ত করেছি। তো 4টে বিভাগে বিভক্ত করেছি। প্রথমত 1930 থেকে 1947 সাল পর্যন্ত। এই 1930 সালের উত্তাল সময়ে তার জন্ম, 18 ডিসেম্বরে তার জন্ম। এই সময় থেকে তারপর ক্লাস 4 থাকাকালীন সে কলকাতায় চলে যায় বাপের কর্মস্থলে। তখন থেকে 1947 আগ পর্যন্তই, মানে দেশ বিভাগের আগ পর্যন্ত কলকাতায় ছিলেন। ওখানে সাহিত্য সংস্কৃতি সংগঠনে জড়িত ছিলেন। ছুটিদের আসর নামে একটি প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। এরপর আস্তে আস্তে দেশ বিভাগের যন্ত্রণা এসে বাপের সাথে চলে আসেন চট্টগ্রাম। পরের মুকুলের সাথে, মুকুল মাহাবীরের সাথে ছাত্রফেডারেশনের বক্তৃতা করতে গিয়ে ছাত্রফেডারেশনের এক জনসভায়, মৌলবাদী বিরোধী জনসভায় বক্তৃতা করতে গ্রেপ্তার হন। সেই থেকে বিনা বিচারে 4 বছর জেল কাটেন এবং 1954 সালে জেল মুক্তি, জেলের বন্দি মুক্তি চুক্তির আওতায় উনি জেল থেকে ছাড়া পান। ওই সময় তিনি জেলে থাকাকালেই রচনা করেন আরেক দুনিয়া থেকে, জাতীয় রচনা। এই রচনায় অনেক কিছু তুলে আনেছেন জেল জীবনের খুঁটিনাটি। জেল জীবন ওই সময় পাকিস্তান আমলে 1951 সালের দিকে জেল কি ধরনের নির্যাতন হতো, কি ধরনের বিষয় আসে উঠে আসতো, সমস্ত বিষয় উনি তুলে আনার চেষ্টা করেছেন। এবং একটা তাও মানে প্রত্যেকটা বিষয় এমন ভাবে তুলে আনছেন যেটা যেন বাস্তবের সাথে মিল আছে। এইসব বিষয় আশ্রয় এবং ওনার সাহিত্যকর্ম, মানে বই, তারপরে ধরেন সাহিত্য সংস্কৃতিতে অংশগ্রহণ করা, বিভিন্ন পাকিস্তান শিল্প সাহিত্য পরিষদ অর্থাৎ প্রগতি লেখক সংঘ থেকে শুরু করে বিভিন্ন সাহিত্য শিল্প সংস্কৃতি তো অনুষ্ঠিত হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন উনি বিখ্যাত কবর রচনাটি প্রথম জেলের বাইরে মানে মঞ্চস্থ করার ব্যবস্থা করেছিলেন মনির চৌধুরীর কবর নাটকটি চট্টগ্রামে। উনি একজন নাট্যশিল্পীও ছিলেন, সাহিত্য সংকটে ছিলেন। মানে এমন ভাবে তুলে আনতেন, মানে প্রত্যেকটা লেখকই তার কাছে ছোটদের মানে তরুণদের আনার জন্য খুবই উদ্গ্রীব ছিলেন। দেখেন বইটি বের হয়েছে স্বপ্ন 71 থেকে। দাম হচ্ছে আপনার 660 টাকা। এবং বইটি উৎসর্গ করেছে খুব বাংলাদেশের এবং লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পুরোধা কবি অমিত চৌধুরীকে। এটা মূলত
গবেষণা থিসিসের একটা অংশ হিসেবে রচনা করা হয়েছে। দেখেন মানে 20 শতকের রাজনীতি, সাংবাদিকতা, সংস্কৃতি, সাহিত্য, বাঙালি জাতির ইতিহাসে এক শক্তিশালী কলম শেখের নামই হচ্ছে শহীদ সাহেব। সমকালীন ঘটনা প্রবাহের সাক্ষ্যবাহী, গভীর অনুভব, প্রগতিশীল ও প্রগতিবাদী চেতনা রপ্ত করে যারা সাহিত্যের ভিত্তিভূমি নির্মাণ করেছিলেন তাদের অন্যতম শহীদ সাহেবের জীবনবাদী সমাজতত্ত্ব লেখক হিসেবে সাহিত্যের বিভিন্ন শাখায় তার পদচারণা। দেশভাগ উত্তর বাঙালি জাতির সৃজন ও মননের ইতিহাসে তিনি নিজস্ব ভুবন সৃষ্টি করেছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন প্রগতিশীল রাজনৈতিক কর্মী, শিক্ষক এবং মুক্তিযুদ্ধের শহীদ সাংবাদিক। এসব ক্ষেত্রে তার অভিজ্ঞতা অর্জন 2 যুগেরও বেশি। সাম্রাজ্যবাদ আর দেশীয় সামন্ত শ্রেণী এবং উচ্চ পুঁজিপতি শ্রেণীর হাতে খণ্ড বিখণ্ড উদ্বাস্ত পরিবারের সন্তান শহীদ সাহেব। একজন লেখক, একজন জগৎ ও জীবন দ্রষ্টা শিল্পী। তিনি তার সমকালে সক্রিয় দৃষ্টি নিয়ে অবলোকন করেন পরিপার্শ্ব, সেখানকার মানুষ, তাদের জীবন, প্রকৃতি চিত্রিত জীবন ছবি। অতঃপর তিনি তার ক্যানভাসে রঙের তুলির আসর কাটেন। তাতে মূর্ত হয়ে ওঠে মানুষের জীবন, প্রকৃতি, তাদের অনুভূতি। শিল্পীর শিল্পীর স্বাভাবিক হৃদয়ের সংবেদন গুণ সঞ্চারিত হয়। একটি বিমূর্ত ভাবনাকে অন্যান্যের চিত্ত সংবেদ্য করে তোলে, আর তাতে সৃষ্টির অস্তিত্বের মহিমা প্রকাশিত হয় এবং পাঠক কিংবা দর্শক চিত্রে আলোড়িত হয়। শিল্প সম্পর্কে তাদের আগ্রহী করে তোলে, ভবিষ্যতে লেখক বা পাঠকের কাছে এসে পৌঁছায় তার মূল্যায়নের দায়িত্ব। বর্তমান গবেষণা সেই দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রয়াস মাত্র। নিহত নির্জনতা প্রয়াসী কথাশীল শহীদ সাহেবের জনজীবনের স্রোত থেকে পৃথক থেকেও সেই জীবনের আখ্যান রচনা করেই নিজের পর্যবেক্ষণ, পারঙ্গমতা, তার তীক্ষ্ণতা এবং বিস্তৃত পরায়ণতার সাক্ষ্য রেখেছেন সেসব আখ্যানে। জনপ্রিয়তার আলোচনায় না এসেও শিল্পের সৌকর্যের স্পর্শে কথা সাহিত্যিক নিজেকে বাংলা কথা সাহিত্যের মূলধারার অন্যতম শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার সর্বজ সাহিত্যকর্ম পাঠ বিশ্লেষণ, ঐতিহাসিক এবং বর্ণনামূলক বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারের সূর্য সন্তান। জন্ম 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর ঈদগাঁওয়ের বর্তমান ইসলামাবাদ ইউনিয়ন পাহাশিয়ালা সিদ্ধার পাড়ায় নানার বাড়িতে। মা বাবার উভয়ের দিক দিয়ে তিনি ছিলেন অভিজাত বংশীয়। বাবা মোহাম্মদ সালামতুল্লাহ কক্সবাজারের চকরিয়া উপজেলা হারবাং নিবাসী সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। সাবেরের পূর্বপুরুষরা ছিলেন এককালের পর্তুগিজ অধ্যুষিত দিয়াং এলাকার অধিবাসী। পটিয়া ও আনোয়ার উপজেলার সীমান্তে অবস্থিত দিয়াং শৈশবের সাহিত্য জীবনের সূত্রপাত কৈশোর কাল থেকে। স্বল্প পরিসর হলেও শহীদ সাহেবের সাহিত্য জীবনকে 3 ভাগে ভাগ করে দেয়। কৈশোর কাল থেকে জেল জীবনের আগ পর্যন্ত তার প্রস্তুতি পর্ব, জেল জীবন ছাড়া মানসিক সুস্থতা হারানোর পূর্ব পর্যন্ত দ্বিতীয় বা সৃষ্টিশীল পর্ব, এবং অপকৃতস্থ থাকার গোটা সময়টা তৃতীয় বা সমাপ্ত পর্ব। এসবের মধ্যে শহীদ সাহেব আমাদের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন। প্রগতিশীল রাজনৈতিক দল ছাত্রের পেটাশুনি করার অপরাধে জেলে থাকাকালে তিনি রচনা করেন জেল জীবনের রোজনামচা জাতীয় রচনা আরেক দুনিয়া থেকে। তার প্রকাশিত গল্পগ্রন্থের মধ্যে এক টুকরো মেঘ, যেটা 1955 সালে ঢাকার ওয়াসা সেন্টার থেকে প্রকাশিত হয়। শিশু সাহিত্যের একমাত্র বই খুদে গোয়ান্দার অভিযান। অনুবাদ গ্রন্থের মধ্যে আলেকজান্ডার পুশকিনের রুশ ভাষার গল্প পিকুবায়া ড্রামা এর অনুবাদ স্কাফনের বিবি, রুশ সাহিত্যের নিকোলাই ভাসিলিয়েভিচ গোগোলের ডায়েরি অব ম্যাডম্যানের বাংলা অনুবাদ পাগলের ডায়েরি, যেটি প্রকাশিত 1958 সালে, এবং আমেরিকান লেখিকা ক্যাথরিন ওয়ারেন স্পিয়ারের মেরি ম্যাকল্যান্ড বেটেন গ্রন্থের বাংলা অনুবাদ কালো মেয়ের স্বপ্ন প্রভৃতি। আমৃত্যু লিখেছেন অসংখ্য গল্প, কবিতা। এসব বিভিন্ন সাহিত্য সংকলন, পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। অগ্রন্থিত রয়েছে অনেক কবিতা। এই যে
আমরা শহীদ সাহেবের কবিতায় কি কি বিষয়টা উঠে এনেছেন সে বিষয়ে একটু বলতে চাই। বিভিন্ন রচনায় সামাজিক চেতনাবোধের কবি, ছোট গল্পকার, অনুবাদক, সাংবাদিক শহীদ সাহেবের রচনায় সমকালীন সমাজের জীবন চিত্র ফুটে এনেছে। তিনি যেন সময়ের পরিপ্রেক্ষিত সামাজিক পারিবারিক জীবন, যুব সমাজের জীবন যন্ত্রণার চিত্র তুলে ধরেছেন। তার রচনায় যেমন স্থান পেয়েছে জীবনবাদী ও সমাজ সংলগ্ন দেশভাগ পর্বকালের জীবনচিত্র, তেমনি আছে বিভাগ পরবর্তীকালের উদ্বাস্তু সমস্যা, মনন্তর, ক্ষুধা, দারিদ্র্য এবং নাগরিক মধ্যবিত্তের আশাবাদ, অসঙ্গতি ও সমস্যার আলেখ্য। নাগরিক মধ্যবিত্তের আশাবাদ ও অসঙ্গতিকে ধারণ করে শহীদ সাহেবের বিভিন্ন রচনায় বেদনাময় চেতনা, ক্ষোভ, আক্রোশ, বেঁচে থাকার ক্লাইকেশ, সমস্ত কিছু তুলে ধরেছেন। বাস্তব জীবনের ছায়াপাঠ স্পষ্টত তার রচনায়। তার রচনায় আত্মজীবনীর চাপ অস্পষ্ট হলেও জীবনের পারিপার্শ্বিকতা, গ্রামীণ বাস্তবতা, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, সামাজিক লৌসুমের দান্দিকতা, রাজনৈতিক সামাজিক নোংরামি, আশা নিরাশার দ্বন্দ্ব, মানুষের আশাভঙ্গের হতাশা এবং হাহাকারের বিভিন্ন ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রতিফলিত হয়েছে তার রচনায়। স্বীয় জীবনবোধের আন্তরিকতা দিয়ে শব্দ রসে বাস্তবতার সাথে শিখতে করেছেন এবং আলোচনার বিষয় আশয় জীবনের বাস্তবতার নিরিখেই অন্তর্জীবনের বেদনা ও যন্ত্রণাকে গল্পে ব্যঙ্গময় করে, পাশাপাশি জীবন ও বাস্তবতার দুঃসহ মুহূর্ত থেকে মুক্তি পেতে প্রবল আগ্রহী ছিলেন শহীদ সাহেব। তার সৃষ্ট চরিত্রা জীবনের প্রেম, বেদনা, স্বপ্ন, স্বপ্নভঙ্গ, গ্লানি, বঞ্চনাকে ধারণ করে বিচ্ছিন্নতা এবং মনোগহনের অন্ধকার প্রান্তীয় সমাজের চারপাশে ঘুরে বেড়ায়। আমরা শহীদ সাহেবের সাহিত্যকর্ম বিশ্লেষণ করলে দেখতে পাই জীবনমুখী সমাজ সচেতন নাগরিক হিসেবে অনিবার্য উপকরণকে অমান্য ঘটনা স্রোতে তার সাহিত্য উঠে এসেছে। তার সাহসোচ্চারণ, প্রবল জীবন জিজ্ঞাসা, দার্শনিক মনোদৃষ্টি, সমাজতাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্যের বিষয় বৈচিত্র্যেও বিপ্লবী পরিবর্তন সাধন করেছে এবং সমাজ সংশ্লিষ্টতার ফলে তার সাহিত্যে খুঁজে পাওয়া যায় সমাজ বিনির্মাণের অন্তর্নিহিত রোগ। আমরা যদি তার সাহিত্যকর্মের বিভিন্ন বিষয় আসই চিত্র করি, এখানে আমরা ওই যে তার নিয়ে অনেক, তার প্রকাশিত গ্রন্থ নিয়ে অনেক কথা উঠে আসলো, তার জীবন এবং সাহিত্যকর্মের যে দুটি কর্মসমিতির মধ্যে একটি রচনা বলি, একটি রচনা সমগ্র এবং দুটি জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে। শহীদ সাহেবের উপর রচিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে শহীদ সাহেব। 1989 খ্রিস্টাব্দে প্রকাশিত বাংলার একাডেমির জীবনী গ্রন্থাবলী লিখেন ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন সুনামধন্য অধ্যাপক ছিলেন। 105 পৃষ্ঠা সংবলিত বইটিতে কোনো অধ্যায় বিভাজন না করে জীবন কথা, কর্ম, সাহিত্য জীবন, কতিপয় চরিত্র বৈশিষ্ট্য, জনরচনা পরিচিতি, সমকালীন প্রতিক্রিয়া ও জীবন দর্শন ও সাহিত্য বৈশিষ্ট্য, রচনা নিদর্শন এবং রচনাভঙ্গি দিয়ে শহীদ সাহেবের জীবন ও সাহিত্য কর্ম সম্পর্কে আলোচনা করেছেন। কিন্তু এই বইটিতে ছাত্রের ফেডারেশনের সংশ্লিষ্ট নিয়ে আলোচনা করা করলেও ছাত্রের ফেডারেশন কিংবা প্রগতির লেখক সঙ্গের পরিধি বাড়াতে কোথায় কোথায় দায়িত্ব পালন করেছেন এবং কোথায় কোথায় সফর করে সংগঠনের পরিধি বাড়িয়েছেন সে সম্পর্কে আলোচনা হয় নাই। তাছাড়া সব কয়েকটি রচনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা লিপিবদ্ধ হয়েছে, যা বিষয়বস্তু হিসেবে আরো বিস্তৃত হওয়া প্রয়োজন ছিল। দ্বিতীয়,
দ্বিতীয় বইটি হচ্ছে মুক্ত বুদ্ধির শিল্পী সৈনিক শৈশবের জীবন কথা, যেটি রচনা করেছেন উদিসী এক সময়কার কক্সবাজার জেলা কমিটির আহ্বায়ক সভাপতি প্রয়াত মাহবুব রহমান চৌধুরী। বইটি প্রকাশিত হয়েছিল কক্সবাজার সাহিত্য একাডেমি থেকে। 54 খ্রিস্টপূর্বে এই বইটিতে জীবন কথা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছেন এবং এই সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে বাঙালি জীবন, কারা জীবন এবং পেশাগত জীবন সম্পর্কে আলোচনা করেছেন। উপাদানের প্রাচুর্যের তুলনায় গ্রন্থ পরিসর খুব ছোট হওয়ায় অনেক ক্ষেত্রে তার আলোচনা তার তথ্যের সম্ভব হয়েছে মাত্র। সাহিত্যকর্মের কোনো দিক নিয়ে আলোচনা করা হয়নি এ গ্রন্থে। শৈশবের সহকর্মী দেশের নামকরা সাহিত্যিক সাংবাদিক হেদায়েত হোসেনের মুর্শিদের রচনায় লেখায় বিষয় উঠে এসেছেন শৈশবে। হেদায়েত হোসেন মুর্শিদের আসা যাওয়া পথের দ্বারের বইটির মাধ্যমে আমরা শৈশবের অচেনা শৈশবের শীর্ষক প্রবন্ধে শৈশবের মানসিক বিপর্যয়ের পর থেকে 1971 সালের 31 মার্চ শহীদ হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। শৈশবেরকে নিয়ে এ পর্যন্ত যারা রচনা স্মৃতিচারণা করেছেন তার মধ্যে হেদায়েত হোসেন মুর্শিদের স্মৃতিচারণা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাবেরের জীবনের গুরুত্ব অনেক খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা হয়েছে এর প্রবন্ধে। এরপরে দ্বিতীয় বইটি হচ্ছে তার রচনার যে তাকে কোথায় পাওয়া যায়, এরকম যদি আলোচনা করতে যাই তাহলে আমরা পাই রশিদ খাইদার, প্রয়াত রশিদ খাইদার সম্পাদিত স্মৃতি 71 দ্বিতীয় খণ্ডে বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটি। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সানজিদা খাতুন, তিনি এখনো বেঁচে আছেন। সেই সায়ানাটের সানজিদা খাতুন নামে পরিচিত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতি শিল্পী। তার লেখায় শৈশবের কৈশোর জেল থেকে মুক্তি হওয়ার পর নাট্য চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকা এবং মানসিক বকুলের শিকারের পর থেকে সাবেরের অবস্থা সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। আমরা যদি তার এই বিষয়ে তার যে উনি যে চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন সে বিষয়ে আলোচনা করেছেন তিনি। যেটা বইতে 154 পৃষ্ঠা, সেটা সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে এবং সংক্ষিপ্ত হলে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা শৈশবের সম্বন্ধে আরো লিখেছেন, আরো জানতে পারি। এটা হচ্ছে বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ মাহফুজুল্লাহ তার রচিত বইয়ে কৈশোরখালীর কথা ও সাহিত্য জীবনের সূচনা গ্রন্থে তিনি একটি প্রবন্ধে লিখেছেন, বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রামে এবং 3 জন লেখকের কথা নিবন্ধে এই লেখার একটি অংশে শৈশবের কৈশোর এবং বন্দিত্বের অবসান ঘটিয়ে সাংবাদিকতার জীবন, মানসিক অবস্থায় সাবেরের অবস্থা সম্পর্কে স্মৃতিচারণ করেছেন এবং তার স্মৃতিচারণায় অনেক কিছু উঠে এসেছেন। সেই 50 দশকে কিভাবে সাহিত্য আন্দোলন হয়েছিলেন এবং পাকিস্তান সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীর সাথে তার কিভাবে সম্পৃক্ততা ছিল, প্রভৃতি লেখক সঙ্গের সাথে সে কিভাবে সম্পৃক্ততা ছিল এবং জেল জীবনে গিয়ে কথা এবং 1948 সালে কিভাবে মুকুল পত্রিকাটি বিক্রি করতেন বাটালি হিলের পাশে, জনতা অফিসে, সীমান্তের অফিসে, উদয়ন পত্রিকার অফিসে বসতেন। উদয়ন পত্রিকার হচ্ছে সীমান্ত হচ্ছে বাসাসনিক মাহবুব আলম চৌধুরীর একটি বিখ্যাত পত্রিকা, যেটা 1947 সালের নভেম্বরে প্রথম প্রকাশিত হয়েছিল এবং 47 সালে 1952 সালের মধ্যে একটি যুগান্তকারী সংকলন হিসেবে যেটা স্থান পেয়েছে, সেই পত্রিকায় তিনি লেখালেখি করতেন। আর উদয়ন পত্রিকা ছিল রুহুল আমিন নিজামী, এটা হচ্ছে চলচ্চিত্র বিষয়ক পত্রিকায়। ওই পত্রিকায় চলচ্চিত্র নিয়ে কি সমালোচনা হইতো এবং নাট্য সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে শৈশবের কিভাবে কি দেখতেন, পাকিস্তানের সংস্কৃতি কিভাবে দেখতেন এবং বাঙালি সংস্কৃতি পাকিস্তান থেকে ভারত থেকে বাদ হওয়ার পর পাকিস্তান বাংলাদেশ এবং ভারতের কি সম্পর্ক, এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করেছেন ও তার বিভিন্ন লেখায়, যেগুলো সীমান্ত, উদয়ন
এগুলো প্রকাশিত হয়েছে। এই বিষয়ে ছাড়াও মাহফুজুল্লাহ, জনাব মাহফুজুল্লাহ আলোচনা করেছেন তার বাটালি হিলের চূড়ায় যে প্রতিদিন যাওয়া আসা করতেন, এবং সেই সময় মাহফুজুল্লাহ কিন্তু লেখালেখি শুরু করতেন। একটি পাহাড়ে নামে একটি কবিতা নিয়ে সেখানে ছুটে গিয়েছিলেন উদয়ন পত্রিকা দেওয়ার জন্য। সেই সময়ে শহীদ সাহেবের সাথে দেখা হয়েছিলেন, এবং শহীদ সাহেবের ওই সময় কি করছিলেন সেটা জানানোর জন্য মানে একটা বিস্তারিত ভাবে তুলে ধরেছেন। এবং প্রথমে শহীদ সাহেবকে প্রথম যেমন মনে করতো একজন পত্রিকার হকার হিসেবে, হারুন উদয়ন এবং পাশাপাশি মুকুল মুকুল বলে বিক্রি করতেন। হ্যাঁ, তো তদ্রুপ তদ্রুপ মাহফুজুল্লাহর মামা সরকারি কর্মকর্তা ছিলেন, মানে রেলওয়ে না, একটা কর্মকর্তা ছিলেন। ওনার ওইসব ওইটা ওই লেখায় তার বিস্তারিত লেখায় আছে বিস্তারিত। ওখান থেকে পাহাড়ে নামে একটি গল্প নিয়ে ওখানে গেছিলেন, এবং তার বাসায় একদিন, এবং তাকে না পেয়ে, সম্পাদককে না পেয়ে, রুহুল আমিন নিজামীকে না পেয়ে চলে এসেছিলেন। এবং ওই সময় কিন্তু মাহফুজুল্লাহ সাহেব কিন্তু মুকুলের মাহফিল, অর্থাৎ মুকুল নামে একটি পত্রিকা সাথে মানে মাহফুজুল্লাহর মামা প্রতিদিন ওটা পড়তেন। সেই হিসেবে শহীদ সাহেবেরও এই রচনাটি তাকে দেওয়ার জন্য, মানে এই ম্যাগাজিনটি, উদয়ন পত্রিকাটি, সাপ্তাহিক পত্রিকাটি দেওয়ার জন্য ওখানে গিয়েছিলেন। তখন দেখা যায় সেই তো ছোটবেলার সেই যে উদয়ন পত্রিকার বিশেষ ছোট্ট সেই শিশু, উনি কি উনাকে বুঝতে পারতেছেন না, মাহফুজুল্লাহ সাহেব বুঝতে পারতেছেন উনি কি লেখক নাকি পত্রিকার হকার। তো ওইভাবে করতে করতে সে পরে পর্যায়ক্রমে মানে জানতে পারলো সে একজন লেখক, তাও ঢাকা আসার পর। এর আগে সে কখনো দেখে নাই কিভাবে কি করতেন। তাহলে এর মধ্যে শহীদ সাহেবের এইসব বিষয় আসো, এবং 54 সালের 19 যে একটু ক্রমে এক, যে যখন মাহফুজুল্লাহ সাহেব মাহমুদী পত্রিকায় জড়িত ছিলেন, মাহনেও পত্রিকায় জড়িত ছিলেন, সরি মাহনেও পত্রিকায় জড়িত ছিলেন, তার প্রথম গল্প কিন্তু গল্পগ্রন্থের শিরোনাম, মানে শিরোনামই গল্পটি একটু ক্রমে গল্পটি কিন্তু ওখানে চেপেছিলেন। এবং এসব ওই প্রসঙ্গটা তুলে এনেছেন তার আরেকটি রচনায়, মাহমুদুল হক জীবনকে, জীবন আমার বোন কি এতর উপন্যাসে মাহমুদুর জীবনের স্মৃতিকথায়, মানে মাহমুদুর জীবনকে নিয়ে যে চিত্রচারণা করেছিলেন সেখানে। তো এইসব বিষয় আসলে তুলে আনেছেন তার, মানে শৈশবের পশুর বন্দিত্বের অবসান ঘটিয়ে এসব বিষয় আসলে তুলে আনেছেন। এছাড়া যদি আমরা যদি শহীদ সাহেবকে কারা আলোচনা করেছেন, কারা নিয়ে কারা লিখেছেন, এটা যদি আরো আলোচনা করতে চাই, আমরা নিশ্চয়ই আপনার আসম বাবর আলীকে চিনি। তিনি একজন কলেজ শিক্ষক, তার বিভিন্ন গ্রন্থ রয়েছে। তার গ্রন্থের অন্যতম একটি গ্রন্থ, তার প্রকাশিত প্রায় 50-এর অধিক গ্রন্থের একটি অধিক গ্রন্থ রচনা করেছেন। এইসব গ্রন্থের একটি হচ্ছে অন্যতম গ্রন্থ সাহিত্যিক ও সাহিত্যকৃতি, যেটা 2021 সালে প্রকাশিত হয়েছিল। এই বইয়ে শহীদ সাহেবের সাহিত্যকর্ম, তার প্রাজ্ঞ প্রতিভা শীর্ষক প্রবন্ধে শহীদ সাহেবের সাহিত্যকর্ম সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। বিষয় ও শিল্প রসের পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। আলোচনার গভীরে প্রবেশ করতে পারেননি। তাছাড়া শহীদ সাহেবের ছোট গল্প, কবিতা, অনুবাদ বিষয়ে তেমন একটা আলোচনা এই আলোচনায় স্থান পায়নি। তো তারপর উনি মানে চেষ্টা করেছেন শহীদ সম্পর্কে জানানোর জন্য এবং বোঝানোর জন্য, শৈশবের সম্পর্কে আলাদা স্থান দেওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্য। শঙ্কর দা কেমন আছেন? অনেকদিন পরে আপনারা আমার বলে দেখলাম। আসলে শঙ্কর দা ভাই, শঙ্কর দা আমার ওই যে আইডিটা মানে একটা খেলা দেখাইতে গিয়া ওই যে বরিশালের খেলা এবং ওই যে বাস্তবেলার খেলাটা মানে আইডিতে দেখাইতে গিয়া, লাইভ দেখাইতে গিয়া আইডিটা মানে আমার রিপোর্ট খাইছে, এবং যেটা রিভিউ নিচ্ছে, এবং সেটা বলতে গেলে আমাকে অ্যাক্সেস বন্ধ করে দিছে কালাম আজাদ তথা আবুল কালাম আজাদ আইডি থেকে। এই জন্য আমি এই আইডিটা আছি। এর তো অবশ্য 2022 সালে খোলা হয়েছিল আজাদ বসু আইডিটা। ওই যে আমি যে আজাদ বসু নামে সমালোচনা লিখতাম, বইয়ের আলোচনা লিখতাম, তো ওইটার মূলত একটা নাম, যে নামটা আমরা ওই যে অনেকেই প্রশ্ন করতে পারেন আজাদ বসু কেন। আসলে ওই যে আমি মানে
কলেজ জীবনের শুরুতে মানে হ্যাঁ কলেজ জীবনে ইন্টারে অথবা অনার্স লেভেলে আইসা যখন আমি ওই যে বইয়ের সমালোচনা লিখতাম তখন মানে নিজের নামে রচনা করলে অনেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে যেত এই জন্য মানে আমি অন্য একটা নাম খুঁজতেছিলাম। তো ওই সময় কবি সিরাজুল হক সিরাজ, তারপরে তহিদ ভাই, আলম তহিদ, হ্যাঁ যিনি তহিদুল আলম নামে পরিচিত। আলোক তহিদ হচ্ছে লেখক নাম। সাংবাদিক বদরুল সাহেবের ছেলে, আপনারা হইতে ছিলেন। তার একটি বই আছে রম্যভূমি রামু ইতিহাস, এবং রবীন্দ্রনাথ নজরুল বাংলাদেশ নামে একটি বই আছে। হ্যাঁ, তা প্রায় 500-600টা বই আছে। তো এবং মানিক বৈরাগী ওইটা আলোচনা করতে গিয়ে একদিন আমরা ওই যে সমালোচনা করি বিদায় বুদ্ধদেব বসু হঠাৎ করে কবি সিরাজ বলতেছেন, এই তুমি লেখো আজাদ বসু নামে আবার শুরু করো। এই যে বুদ্ধদেব বসুর থেকে বসু আর আমার কালাম আজাদ থেকে আজাদ, এটা মিলাই একটা নাম হয়েছিল এবং ওই নামেই অনেকদিন লিখেছি ওই সময়। অপূর্ব খুন, আজাদি, আহ তারপর ইত্তেফাক, তারপর ডেস্টিনি, ওই সময় পত্রিকাগুলোতে আর কি আর একটা কয়েকটা পত্রিকা লিখছে এবং বিভিন্ন ম্যাগাজিনে লিখতাম। শুধু বই আলোচনা এবং মাঝে মধ্যে যেটা আমার নামে মানে নামে দিতে পারতাম না, হ্যাঁ এইগুলো। অনেকদিন জানতাম না এই আইডিটা আমার, বা অনেকে বুঝতে পারতো আমার কমেন্ট এবং আমার গিয়ে দেখে অনেকে বুঝতে পারতো, কিন্তু অতিদিনে জানতো না। কিন্তু আমার যখন মূল আইডিটা যখন নিয়ে গেল তখন একটু জানতে পারলাম, মানে এটা সবাই জানাইলাম। এই হচ্ছে বিষয়। আমরা অনেককে দেখতে পাচ্ছি যে কেউ যদি একটা কমন পেমেন্ট করেন তাহলে সবাই পাবে এবং শেয়ার করলে সবাই জানতে পারবে। আপনারা যারা জড়িত আছেন মানে লাইনে আছেন, মানে শঙ্করদাকে ওয়াচিং দেখা যাচ্ছে, শারমিন আক্তার। শারমিন আক্তার মনে হয় যে আমার সহকর্মী ছিলেন, শিক্ষক। উনি মনে হয় চকরিয়ার মেয়ে, ওনাকেই তো মনে হচ্ছে। আহ শারমিন কেমন আছেন জানাবেন কমেন্ট করে। নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে, যার কারণে আমি ল্যাপটপে একটু দেখি কি বলতেছি ল্যাপটপে। আচ্ছা, আমরা এখন ওই যে বললাম শহীদ সাহেবের সম্বন্ধে আরো কারা কারা লিখেছেন সেটা যদি আমরা পর্যালোচনা করি। হ্যাঁ, চঞ্চল কুমার বোস, যিনি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, স্বনামধন্য শিক্ষক বাংলা বিভাগের। তার একটি বই রয়েছে এবং যেটা থিসিস, সেটা হচ্ছে বাংলাদেশ ছোট গল্পের শিল্পরূপ, যেটা 2009 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থের একটি মানে একটি অধ্যায় হচ্ছে বাংলাদেশের ছোট গল্পের শিল্পরূপ, 1947 থেকে 1957। এই শীর্ষক প্রবন্ধে আহ দেশভাগ পরবর্তী 10 বছরে বাংলাদেশের ছোট গল্পের বিষয় প্রকরণ বিষয়ে আলোকপাত করতে গিয়ে শহীদ সাবেরের এক টুকরো গল্প নিয়ে আলোচনা করেছেন। তবে তিনি পরিসরের স্বল্পতার কারণে আলোচনার গভীরে আবার সাবেরের অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি গল্প, কিশোর গল্প, কবিতা, অনুবাদ কর্মের আলোচনা এতে স্থান পায়নি। যদিও অনেক কিছু আলোচনার চেষ্টা করেছেন ছোট গল্পে, মানে মাত্র ধরেন ধরেন 25 শব্দ অথবা 30 শব্দ লিখেছেন ওনার বেশি। তেগু মানে আসলে তো একটা এত ছোট একটা মানে ইয়াতে এটা তো মানে আহ, আলোচনা করা হয় না। তো এই জন্য উনি চেষ্টা করেছেন। তবে হারুন যেহেতু অন্য একটা বিষয় নিয়ে আসলে হিসাবের সম্বন্ধে আলোচনা করতে এটা হয়তো আলোচনা করেছেন, কিন্তু অনেকে তো এই বিষয়ে আচ্ছা, আপনারা হয়তো বাংলাদেশের বিখ্যাত লেখক মফিদুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হককে ছিলেন। উনিও শৈশব সম্বন্ধে একটু আলোচনা করেছেন। যদিও আহ মফিদুল হক যারা আজান দিচ্ছে আমরা একটু আজানের বিরতি দিই।
হ্যাঁ, প্রিয় দর্শক ভাইয়েরা, দেখছিলেন এতক্ষণ আমরা হাজারের বিরতি ছিলাম। আমার আওয়াজটা কি ভালোভাবে হচ্ছে কিনা এবং আওয়াজটা সুন্দর হচ্ছে কিনা সেটা যদি বলতেন তাহলে ভালো হতো, কারণ এখানে আমি তো বুঝতে পারতেছি না, আমি যেটা লাইভে থেকে বুঝতে পারতেছি না। আলোচনা করার পাকে পাকে আমরা যদি এটা কমেন্ট করি এবং বন্ধুদেরকে ডেকে নিয়ে আসি, শেয়ার করি, তাহলে তো আরো একটু কয়েকজন জানা যাবে। এমন শহীদ মানুষ কিন্তু একজন বিখ্যাত লেখক ছিলেন, সেটা অনেক, মানে আপনার বইটা বললেন যেমন এই বইটা হচ্ছে এই একটা বই, শহীদ সাহেবের জীবন ও সাহিত্যকর্ম। এই বইটি 272 পৃষ্ঠা সম্বলিত একটি বই। এই বইয়ের বিভিন্ন, মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। হম, এই যে আমরা দেখেন, আমরা দেখুন কয়টি অধ্যায় বিভক্ত করেছি আমি। যদি আমি ওই যে প্রথম অধ্যায় সমসাময়িক প্রেক্ষাপট দেশকাল সমাজ, এই এই বিষয়টাই আমরা যদি আলোচনা করতে হয়, যেটা যদি আমরা অধ্যায় বিবেচনা করে, যখন আমরা অধ্যায় বিবেচনা করেছি, হ্যাঁ, সমগ্র সেটটি রয়েছে মূল আলোচনা প্রবেশের আগে প্রস্তাবনা যেমন রয়েছে তেমনি সমসাময়িক প্রেক্ষাপট তিনটি কালসহ তিনটি অধ্যায়ে সমাজ সমাজ জীবনের সাহিত্যকর্মে নানা দিক বিস্তারিত আলোচনার পর উপহার অংশে উপসংহার অংশে সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রণয়নের প্রয়াস পেয়েছে। প্রয়াস সর্বশেষ গ্রন্থসূচি আছে এবং নির্ঘণ্ট আছে। এটা যদি আমরা ওই যে সমসাময়িক প্রেক্ষাপট এবং দেশকাল, দেশকাল শীর্ষক প্রথম অধ্যায়ে বিশ্ব থেকে দ্বিতীয় দশকের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 71 পর্যন্ত সংকলিত বাংলাদেশ ও বাঙালির সম্পর্কে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঘটনাবলীকে অতি স্বল্পকায় বর্ণনা করার চেষ্টা করেছি। এবং দ্বিতীয় অধ্যায়ে শৈশবের সাহিত্য হিসেবে গড়ে ওঠার পিছনে যে সামাজিক, রাজনৈতিক পরিপ্রেক্ষিত এবং শৈশব কৈশোর এবং শিক্ষা লাভ, কর্মজীবন এবং শিক্ষকতা, সাংবাদিকতা, সাহিত্য জীবন, চারিত্রিক বৈশিষ্ট্য, অন্তিম অন্তিম পর্ব এবং মুক্তিযুদ্ধের শাহাদাত বরণ ইত্যাদি ইত্যাদি দিক আলোচনার পাশাপাশি শৈল্পিক জীবন দৃষ্টি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে মূলত। উপরোক্ত বিষয়ের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমরা শৈশবের বিকাশ ও ব্যক্তিত্বের ধরন, সাধন না ধরন বুঝে নেওয়ার চেষ্টা করেছি। আবার তৃতীয় অধ্যায়ে শিরোনাম হচ্ছে শৈশবের সাহিত্যকর্ম। এই অধ্যায়ে শৈশবের সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আজিজ ভাই শেয়ার করলে দেখলাম। আজিজ ভাই যদি শেয়ার করে, যদি লাইনে আসতেছেন আসেন। আহ আমরা মূলত যে আপনার শৈশবের, মানে আমরা বইয়ের প্রচারণা করতেছি, নিজের প্রচার নিজেরই করতে হচ্ছে। আর যেহেতু বইমেলা চলতেছে, শৈশবের সম্বন্ধে আলোচনা এবং মূলত প্রচার না, আমি আমার মানে একটা আড্ডা দিচ্ছি। হ্যাঁ, তো ওই জন্য শৈশবের সম্বন্ধে কি কি বিষয় আমার বইটিতে তুলে ধরেছি সেটা সম্পর্কে একটু আলোচনা করতেছি এবং আড্ডা দিচ্ছি। হয়তো পুরোটাই তুলতে পারেন আপনারা, হয়তো কেউ অংশগ্রহণ করলে, কেউ কমেন্ট শেয়ার দিলে হয়তো সবাই জানতে পারে, এবং সবাই দিলে, মানে যদি প্রশ্ন করে তাহলে আমি আরো উত্তর দিতে পারতাম। এখন কি তো শঙ্কর দা তো শুধু ওয়াশিং এ আছে, কোনো প্রশ্ন করতেছেন না। যাই হোক, আপনারা নিশ্চয়ই আসেন, এই জন্য ধন্যবাদ। আমরা যাই হোক, যেটা বলছিলাম, শৈশবের শৈশবের সাহিত্যকর্ম অধ্যায়ে, মানে দেখে আবার শৈশবের মানে তিনটি পরিচ্ছেদে, মানে চারটি পরিচ্ছেদে ভাগ করেছি। হ্যাঁ, সাহিত্যকর্ম পরিচ্ছেদের মধ্যে প্রথম অধ্যায়কে এই অধ্যায় রোজনামাচ্ছা আরেক দুনিয়া থেকে একটি পরিচ্ছেদ, আর শৈশবের ছোট গল্প, শৈশবের অনুবাদ কর্ম এবং শৈশবের কবিতা নামে চারটি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। প্রথম পরিচ্ছেদে শৈশবের অমর সৃষ্টি আরেক দুনিয়া থেকে এর স্বরূপ বিশ্লেষণ করা হয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদে শৈশবের ছোট গল্প। এই পরিচ্ছেদে ছোট গল্পের স্রষ্টা হিসেবে, ছোট গল্পকার হিসেবে শৈশবের কৃতিত্ব নির্দেশ করা হয়েছে। চরিত্র সৃষ্টির নিপুণ কারিগর শৈশবের ছোট গল্পের বাস্তব অন্তর ও অবয়বকে
আমরা কি করছি, কিভাবে বিশেষ বিশেষ এবং ব্যক্তিত্ব চিহ্নিত করেছেন তা অনুধাবনের চেষ্টা করেছি। চেষ্টা কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। বাংলা ছোট গল্পের দ্বারাই শৈশবের রচনা কোনো নতুন মাত্রা যোগ করছে কিনা জানি না, তবে গল্প শুনে নিবিড় পাঠ এবং বিশ্লেষণের মাধ্যমে এ পরিচ্ছেদে তা চিহ্নিত করার প্রয়াস চালানো হয়েছে। শৈশবের কবিতা নামক তৃতীয় অধ্যায়ে পরিচ্ছেদে শৈশবের অগ্রন্থিত এবং অপ্রকাশিত কবিতা বিষয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ পরিচ্ছেদে শৈশবের অনুবাদ কর্মে স্কাবেলের বিবি, কাবাল পাগলের ডায়েরি, কালো মেয়ের স্বপ্ন নিয়ে বিদেশি এবং দেশের প্রেক্ষাপট সব বিস্তারিত আলোচনা করার প্রয়াস চালানো হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম পাঠক, আমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, আমি বলছিলাম ধরেন ওই যে শৈশবের ওই যে চঞ্চল কুমার বোসের মনে হয় এরপরে আমরা আদান দেওয়া পর্যন্ত দিকে চলে গেছিলাম। এখন আমরা যে চঞ্চল বসুর বিষয়ে কি কি রচনা মানে উল্লেখ করেছেন সে বিষয়ে যদি একটু ভিতরে যাই। হ্যাঁ, মানে হচ্ছে বাংলাদেশের ছোট গল্পের শিল্প প্রবন্ধে চঞ্চল কুমার জনাব চঞ্চল কুমার বোস দেশভাগ পরবর্তী এবং 10 বছরের ছোট গল্পের বিষয় প্রকরণ বিষয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, আলোকপাতকৃতি শৈশবের এক টু প্রুম এক গল্পটির সংক্ষিপ্ত আলোচনা করেছেন। তবে পরিসরের স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনার গভীরে প্রবেশ করতে পারেননি এবং কয়েকটি রচনারও তিনি এড়িয়ে গেছেন এবং কিশোর গল্প কিশোর গল্প অনেক শুধুমাত্র একটি গল্পে আলোচনা করেছেন, অনেক গল্প অপ্রকাশিত ছিল এবং যেটুকু মানে আলোচনা করার প্রয়োজন অনুভব করেননি। যাই হোক, আমরা তারপরও আমরা একটি টিসিসি, মানে একটি বাংলাদেশের একটি বিখ্যাত স্কলার, বাংলাদেশ বিখ্যাত স্কলার সম্বন্ধে টিসিসি মানে আদর্শ হিসাবে সম্বন্ধে পেয়েছি, সেটাই আমাদের জন্য পাওনা। যাই হোক, আমরা আলোচনা করছিলাম, মনে হয় আপনারা মফিদুল হককে চেনেন, বাংলাদেশের প্রখ্যাত লেখক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতাদের অন্যতম মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক। উনি অনেক গ্রন্থে রচনা করেছেন। তার অন্যতম একটি গ্রন্থ হচ্ছে বাংলাদেশের গণহত্যা মেয়ের অভিযাত্রা গ্রন্থ। এই গ্রন্থে গণহত্যার বিচার এবং অগ্নিদগ্ধ সংবাদ শীর্ষক প্রবন্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাড়ি নির্যাতন, গণহত্যা এবং সংবাদ অফিসে আগুন লাগিয়ে দেওয়ার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দৈনিক সংবাদ অফিসে গোমন্ত শহীদ সাদা বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। হ্যাঁ, এই মফিদুল হকের এই গণহত্যার বিচার ও অগ্নিদগ্ধ সংবাদ শীর্ষক প্রবন্ধে আমার একটি তর্ক আছে এবং যেটা আমি আলোচনা করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আমরা উনি বলতেছেন শৈশবের 25 মাস কালো রাতে ওনাকে উনি মারা গেছেন, উনি শহীদ হয়েছেন, কিন্তু মোহাম্মদ জাহাঙ্গীর অন্য লেখা, মানে মোহাম্মদ জাহাঙ্গীর জীবন আমার বোন কিয়াত, মাহমুদুল হক এবং আরো অন্যান্যরা 29 30 মাস পর্যন্ত দেখেছেন বলে উল্লেখ করেছেন। সেখানে কেন সেখানে কেন শৈশবকে 25 মাস মারা গেছেন বলে উল্লেখ করেছেন সে বিষয়টাও আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং যুক্তি খণ্ডনের চেষ্টা করেছি। হ্যাঁ, যে আমর সাহু 29 মাস 27 মাসের দিকে দেখেছেন বলেছেন, আবুল হাসনাত 28 মাস দেখেছেন বলেছেন, 29 মাস দেখেছেন বলেছেন। তাহলে এই যে মানে তার মানে জীবন মৃত্যু নিয়ে যে একটা মানে একটা মানে শাহাদাত দিবস মানে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন, সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। যেমন ধরেন এখানে আবুল হাসনাত বলতে চেয়েছেন, আবুল হাসনাত না, আপনার মফিদুল হক বলতে চেয়েছেন, 1 মিনিট। হ্যাঁ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিজুল হক বাংলাদেশের গণহত্যা ন্যায়রীতির অভিযাত্রা শীর্ষক গ্রন্থে শৈশবের 25 মাস কালো রাতে শহীদ হন বলে উল্লেখ করেছেন। দেখি ফুটে নান ফুট বুধির পরাকাষ্ঠা দেখালেন শৈশবের 25 মাস রাতে। জাহাজের কাপ্তানের মতো তিনি আপন অবস্থানে অটল রইলেন সংবাদ দপ্তরে। উম্মাদও বুঝে আগুনের ধর্ম, জানের কিভাবে বিপদের মধ্যে রক্ষা করতে হয় নিজের প্রাণ। শৈশবের সবই জেনেছিলেন ও বুঝেছিলেন, তবু তিনি সংবাদ ছেড়ে কোথাও যাননি।
লিলিহান অগ্নিশিখার মধ্যে থেকে বরণ করে নিয়েছিলেন। মৃত্যু ভাবনার যে বুদ্বুদ খেলা করত শৈশবের মনে, সেসবের সাক্ষ্য হয়েছে তার ইতস্তত বিক্ষিপ্ত রচনা। কিন্তু কোনো ভাবনা তাড়িত হয়নি সংবাদ দপ্তরে অবস্থান করে আলিমের করতে অগ্নি শিকাসম মৃত্যুদূতকে সেই সুকঠিন সর্বের বিনাশ কোন হদিস আমরা হয়তো করে উঠতে পারবো না। সুর সম্পর্কে মফিজুল হকের আত্মবিশ্বাস সুর সম্পর্কে মফিজুল হকের আত্মবিশ্বাস এবং অসীম সাহসিকতার সঙ্গে প্রসঙ্গ ঠিক থাকলেও শৈশবের 25 মার্চ মারা যাননি। 25 মার্চ সংবাদ অফিসে আগুনও দেওয়া হয়নি। সেদিন প্রেস ক্লাবের কামান গোলা ফেলে তছনছ করে দেয়। পাকিস্তানের সামরিক জান্তা বাহিনী দৈনিক সংবাদ অফিস করিয়ে দেয় 30 মার্চ কালো রাতে, অর্থাৎ ক্যালেন্ডারে 31 মার্চ দিন পর শুরু হলো। এবার দেখেন, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আবুল হাসনাত হারানো সিরিজ সাবির খুঁজে গ্রন্থের আবার ফিরে দেখা 25 মার্চ নামক স্মৃতিচারণমূলক লেখা গ্রন্থ উল্লেখ করেছেন। দৈনিক সংবাদ অফিসে 25 মার্চ বয়াল কালো রাতু শৈশবকে দৈনিক সংবাদের বার্তা বিভাগে দেখেছেন এবং 29 মার্চ রাতে তিনি মারা যান। তার লেখা বর্ণনা পাওয়া যায়। 25 মার্চ আলী আকসাদ রাত 10টার দিকে চলে গেলেন। পত্রিকার শিরোনাম কি হবে, কোন খবর কোথায় হবে, কোথায় যাবে, এই স্থির করে দিয়েছিলেন তিনি। অপারেশন শ্বাসলাইট তখন শুরু হয়ে গেছে। মাঝরাতে সকালে নিশ্চিত হয়েছে, জেনেছে ব্যাপক গণহত্যা শুরু হয়েছে। সংবাদ আপিসের সামনে ছিল বংশাল পারি। কে যেন বারবার বলতে থাকলো, সেখানে গোলাগুলি চলছে। গোলাগুলির শব্দ পাচ্ছিলাম আমরা। কয়েকজন মারা গেছে, তখন তেমনি তুমুল শব্দ আসছিল। আপিসের পিয়ন খবর দিল, কার্ফু হলেও নবাবপুর রোডে পাকিস্তানিদের আনাগোনা কম। আকস্মিক সেনাবাহিনীর গাড়ি আসে এবং সদর গাড়ির দিকে যায়। সহকর্মী ইয়াহিয়া বকত শহীদুল ইসলাম বলল, আমাদের দ্রুত সংবাদ অফিস ত্যাগ করা উচিত। কে যেন বলল, যে কোনো সময় সংবাদ অফিসেও হামলা করতে পারে। বললাম, যাবো কোথায় এবং কিভাবে বেরোবো? সুবাত্তি এক পিয়নের বললেন, মূল রাস্তা পরিহার করে গলি ধরে যাওয়া যায় এবং এক এক করে বেরিয়ে পড়লেই যাওয়া যাবে। একসময় দেখলাম আমাদের বার্তা বিভাগের সঙ্গী শৈশবের কোথাও থেকে কে যেন এলেন। এত কিছু হচ্ছে রাস্তাঘাটে, তা শৈশবেরকে স্পর্শ করেনি। নির্বিকার মুখে তিনি সিগারেট খাচ্ছেন, উস্কো চুল, মনের জন্য একটা হাফ শার্ট গায়ে। এই মানুষটি কোনোদিন সন্ধ্যাবেলা বা মধ্যরাতে হঠাৎ বার্তা বিভাগে চলে আসতেন। 25 মার্চ তাকে শেষ দেখেছি। 29 মার্চ পাকিস্তানি সেনাবাহিনী যখন বোমা মেরে সংবাদ অফিস ঘুরিয়ে দেয়, তিনি এই বোমাই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আবুল হাসনাত দৈনিক সংবাদ বোমা মেরে ঘুরিয়ে দেওয়ার এবং শৈশবের মৃত্যুদিন নিয়ে যে দুই জায়গায় দুইভাবে উল্লেখ করেছেন। তিনি এক জায়গায় উল্লেখ করেছেন 29 মার্চ রাত, আবার আরেক জায়গায় উল্লেখ করেছেন 30 মার্চ রাত। 29 মার্চের কথা পূর্বে উল্লেখ করা হয়েছে। 30 মার্চ রাতে বাঙালি জাতীয়তাবাদীর মুখপাত্র দৈনিক সংবাদ অফিসে অগ্নিদগ্ধে মারা যাওয়ার প্রসঙ্গে হারানো সিঁড়ির চাবির খুঁজে নামক স্মৃতিচেনা গ্রন্থে আবুল হাসনাত বলেন, জন্মলগ্নে সংবাদ বাঙালি জাতীয়তাবাদীর যে প্রতিক্রিয়া করেছিল বামপন্থী কর্মকর্তা, থাকা সত্ত্বেও সংবাদ বাঙালি জাতীয়তাবাদের আদর্শ এবং প্রত্যয় থেকে বিচ্যুত হয়নি। 1967 সালে এর প্রতিফলন ঘটে। 6 দফা ও 11 দফার আন্দোলন সংবাদের বিশিষ্ট ভূমিকার কথা সবারই মনে থাকার কথা। 1970 সালের ঘূর্ণিঝড়ের খবর সংবাদ যেভাবে তুলে ধরেছে, তেমনি গুরুত্ব সহকারে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের খবর ছাত্র সংবাদ ঠিক করেনি। আন্দোলন যখন তুঙ্গে ওঠে সেই 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর 28 মার্চ 71 সংবাদ শিরোনাম হয়েছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অন্য কোনো কাগজ এরকম শিরোনাম দেয়নি। পরে সংবাদ পাকিস্তানি শাসক গোষ্ঠীর রোষে পড়ে। 30 মার্চ সংবাদ গোলাও পেট্রোল বোমা বর্ষণ করে ঘুরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পূর্বে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন এককালের খ্যাতিমান সাংবাদিক শৈশবের। তিনি সংবাদ অফিসেই রাত যাপন করতেন এবং তিনি পেট্রোল বোমাই সেই রাতেই সংবাদ অফিসে মারা যান। দেখেন,
এরপর আমরা আরেকটা দেখেন যে 2022 সালে জাতীয় শিক্ষা বোর্ড কার্যক্রম পাঠ্যপুস্তক বোর্ডের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে পাঠ্য বইয়ে স্মরণীয় যারা স্মৃতি অংশে শহীদ সাহেবের তথ্য সংযোজন করা হয়েছে। যদিও 31শে মার্চের শহীদ হওয়ার দিনকে 25শে মার্চ বলে উল্লেখ করেছেন। আমার বাংলার বইয়ের বাস্তবতা হচ্ছে 25শে মার্চ রাতে আক্রান্ত হয়ে সংবাদপত্র অফিসগুলো প্রধান প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা। সেই রাতে হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চ রাতেই পাকিস্তানের সৈন্যরা দৈনিক সংবাদের অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাহেবের সেই রাতেই ওই অফিসে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় শহীদ সাহেবের সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যপুস্তকের অধীনে হায়াত মাহমুদ, মোহাম্মদ দানিউল হক, অধ্যাপক মাসুদুজ্জামান এই সমস্ত রচনা সংকলন সম্পাদনা করেছেন একটি ভুল তথ্য দিয়ে। যাই হোক, আমরা এই বিষয়ে আরো একটু মানে পরে জানতে পারবো। অধ্যাপক শফিউল আলম আপনারা নিশ্চয়ই ছিলেন, তিনি কক্সবাজারের সন্তান, চকরিয়ার সন্তান, ব্যান্ডবেচের পরিচালক ছিলেন এবং বিখ্যাত লেখক, এখনো বেঁচে আছেন। মানে উনি অনেক গ্রন্থ রচনা করেছেন। প্রবন্ধ, প্রবন্ধ, শিক্ষা ও সংস্কৃতি, শিক্ষা ও প্রবন্ধ। তারপরে ধরেন মোহাম্মদ আব্দুর রশিদ সিদ্দিকী নিয়ে একটা জীবন সাহিত্য কর্মী নিয়ে একটা বই রচনা করেছেন এবং শহীদ সাহেবের প্রসঙ্গ আলোচনা করেছেন। শহীদ সাহেবের প্রসঙ্গ আলোচনা তিনি করেছেন কক্সবাজারের ইতিহাস বলতে, যেটা 1990 সালের 30শে জুন কক্সবাজার ফাউন্ডেশন থেকে প্রকাশিত ছিল। যে সময় প্রকাশক, সে সময় জেলা প্রশাসক ছিলেন এম এ কামাল। তো উনি একটা উদ্যোগ নিয়েছিলেন, যদিও এই গ্রন্থে মুক্তিযুদ্ধের স্থান ছিল না, যার কারণে পরবর্তীতে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং বইটি এখন তেমন মার্কেট পাওয়া যায় না এবং কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাও বইটিকে পুনর্মুদ্রণ করার অথবা কোথায় আছে সেটাও বলতেছে না এবং পুনর্মুদ্রণ করার প্রয়োজনীয়তা অনুভব করতেছে না। যাই হোক, ওনাদের শুভবুদ্ধির উদয় হোক। আশা করি ওনারা বইগুলো পুনর্মুদ্রণ করবেন। যদি কক্সবাজারের ইতিহাস বইটি পুনর্মুদ্রণ করে দেয়, কক্সবাজারে অনেকেই কিছু জানতে পারবেন। হয়তো অনেকের কাছে মানে বইটা একটু বিক্ষিপ্ত আছে, কেউ ফটোকপি করেছেন, কেউ মানে ওই সময় লেখকদের কাছ থেকে সংগ্রহ করেছেন। হ্যাঁ, তো কিন্তু অনেকের কাছে নাই, যেটা সাধারণ মানুষের সাধারণ তরুণ প্রজন্মের কাছে অনেকে বইটা খুঁজে পাওয়া যায় না। এই জন্য বইটি আসলে পুনর্মুদ্রণ করা দরকার। এবং যদি ওখানে মানে মুক্তিযোদ্ধারা ওই সময়ের মুক্তিযোদ্ধারা তুলেছিলেন যে বইটির মুক্তিযুদ্ধ প্রসঙ্গকে এড়িয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হইতেও পারে, কিন্তু তবে হ্যাঁ, একেবারে যে এড়িয়ে যাওয়া হয়েছে তাই না। মুক্তিযুদ্ধের প্রসঙ্গে একটু একটু করেও আলোচনা করেছেন তৌহিদুল আলম। মানে ভুলিনি, আমরা ভুলিনি, মানে একটি লেখায়, সেটা হচ্ছে কক্সবাজারের শহীদ যারা হয়েছিলেন তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছেন, বেশি না। যাই হোক, মানে এই প্রবন্ধে মানে এরপরে ছাড়া মানে আর পাওয়া যায়নি বইটা। এখন অনেকের কাছে আছে, আবার অনেকের কাছে নাই। হ্যাঁ, কক্সবাজারের ইতিহাস সম্বন্ধে যারা আগ্রহী তারা অনেকেই জানতে পারে না। যদিও মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব একটি বই করেছেন কক্সবাজার ইতিহাসে, অনেক অনেক ভালো কিছু তুলে ধরেছেন, আবার অনেক ভালো কিছু আবার খারাপ কিছু তুলে ধরেছেন। অনেকে মানে বলা বলি করতেছেন যে কক্সবাজারের ইতিহাস গ্রন্থের উনি একজন লেখক ছিলেন, উনি একজন অন্যতম সম্পাদক ছিলেন। মানে 1990 সালে যেটা প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থে মানে প্রকাশ হচ্ছিলেন, যার কারণে অনেক ওনার কাছে আছে বইটা। আমিও ওনার কাছ থেকে নিয়ে পড়ছিলাম মনে হয় যতদূর। আমার কাছেও বইটা নাই, আছে বলতে আমি ফটোকপি করে রেখেছিলাম অনেক টাকা খরচ করে। ওই সময় আমি ধরেন 2008 সালে নিয়েছিলাম, ওই সময় 500 টাকা না কি কত টাকা গেছিল। এই সময় আমরা যারা ছাত্র ছিলাম ওই সময় 500 টাকা খরচ করবো কম কথা ছিল না। যাক, বইটা এখনো আমার কাছে কিছু অংশ আছে আর কিছু অংশ হারিয়ে গেছে। মানে সময় বাস্তবতা, আমিও এদিক ওদিক টাকা মানে লেখাপড়া করার সময় বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে করতে আমার বইটাও আমার হারিয়ে গেছে। এই জন্য বলছিলাম যে বইটা দ্বিতীয় সংস্করণ করা যায়। মানে আমি মানে বলছি মামুনুল ইসলামের বইটা না, এই যে কক্সবাজার ইতিহাস জেলা প্রশাসনের উদ্যোগে যেটা প্রকাশিত হয়েছিল। এবং মামুনুল ইসলাম সাহেবও করেছেন অনেক বড় বই, যে বইটা অনেক দাম, 3000 টাকা, যদিও অনেক পৃষ্ঠা এবং অনেক বেশি তুলে আনার চেষ্টা করা হয়েছে ওর মধ্যে। যদি কিছু ভুল থাকবে, স্বাভাবিক প্রত্যেকটা বইয়ে ভুল থাকবে এবং একজন লেখক কখনো সেটা সম্পূর্ণ করতে পারে না। এবং অনেক করতে গিয়ে অনেকেই মানে
পাঠক মহলের অনেকেই ধারণা করতেছেন, মানে অনেকে বলা বলি করতেছেন মামুনুল ইসলাম ওই যে কক্সবাজার ইতিহাস গ্রন্থের মানে একটু মানে সংস্করণ করেছেন, নতুন কিছু তুলে এনেছেন। যাই হোক, আমি বইটা একটু করে পড়ছিলাম, যদিও কিনা সামর্থ্য হয়নি এখনো। হ্যাঁ, তো আপনারা বইটা হয়তো কিনতে পারেন। এই যে কক্সবাজার যেটা বলছিলাম, কক্সবাজারের সাহিত্য ইতিহাস গ্রন্থের ভাষা ও সাহিত্য অধ্যায়ে শহীদ সাহেবের মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক শফিউল আলম সাহেব 26 মার্চ রাতে সংবাদ কার্যালয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত বলে উল্লেখ করেছেন। কিভাবে উল্লেখ করেছেন দেখি আমরা। 1958 সালের শেষ দিকে তার মানসিক বৈকল্য শুরু হয় এবং তা ক্রমেই প্রবলতর হতে থাকে। একসময় তিনি নির্বাক, অপরিচ্ছন্ন, আত্মবিস্মৃত, উদ্ভ্রান্ত এবং স্বেচ্ছাচারী মানুষে পরিণত হয়, রূপান্তরিত। 1971 সালের 26 মার্চের বয়াল রাতে সংবাদ কার্যালয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি ছিলেন ওই রকমই ছিলেন। দেখেন, একজন বলতেছে 25 মাস, আরেকজন বলছে 28 মাস, আরেকজন 29 মাস। দেখ, এই ধরনের এই তথ্যটিও সত্য নয়, কারণ বয়াল কালো রাত 25 মাস, 26 মাস নয়। তাছাড়া সংবাদ অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া 30 মাস, ক্যালেন্ডারে 31 মাসের দিনক্ষণ শুরু হয়ে গেল। এবার দেখা যায় শহীদ সাহেবের বাল্যবন্ধু মোহাম্মদ মাহফুজুল্লাহ কিশোর কালের কথা ও সাহিত্য জীবনের সূচনা পর্ব গ্রন্থে কি লিখেছেন, এবং তিনিও 28 মাস ঘুমন্ত অবস্থায় শহীদ সাহেবকে হানাদার নিহত বলে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন দেখি শুনি, দেখি তাহলে। বহুদিনের কর্মস্থল সংবাদ অফিসে রাত্রি যাপন কালে 71-এর 28 মার্চ ঘুমন্ত অবস্থায় দখলদার পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তিনি শহীদ হন। সেই রাতে বর্বর পাকিস্তান বাহিনী কারফিউর মধ্যে সংবাদ অফিসে আক্রমণ করে আগুন লাগিয়ে দেয়, গুলিবর্ষণ করতে থাকে। ঘুমন্ত অবস্থায় সাবরের এই অগ্নি গেরা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি। আগুনের লেলিহান শিখায় তিনি পুরো ছাই হয়ে যান। এভাবেই ঘটে বন্ধু শহীদ সাহেবের মর্মান্তিক মৃত্যু। ওনার মৃত্যু কাহিনী পাক বাহিনীর নির্যাতন, পাক বাহিনীর বর্বর, পাক বাহিনীর কার্যকরী সংঘর্ষের আগুন লাগা দেওয়া, গুলিবর্ষণ করতে থাকা, এই সমস্ত কিছু ঠিক থাকলেও উনি কিন্তু 28 মাস শহীদ হন নাই। হ্যাঁ, যেটা আমরা আরো পরে দেখতে পারবো 28 জনসংঘ বসে করি 30 মাস রাতে, যেটা অনেকবার আলোচনা আমরা একটু আগে আলোচনা করছি। হ্যাঁ, তো এর মধ্যে দেখেন না যে শহীদ সাহেবের জীবনের শেষ যে সম্পর্কে বলতে গিয়ে প্রখ্যাত সাহিত্যিক এবং বামতাত্ত্বিক, ঔপন্যাসিক এবং সমালোচক রণেশ দাশগুপ্ত কি লিখেছেন দেখেন। শহীদ সাহেবের একটি অসমাপ্ত শিল্পী জীবনের কথা লেখায় কি লিখেছেন তিনি দেখেন। শহীদ সাহেবের যখন মৃত্যু হলো 1971 খ্রিস্টাব্দ 5 মাসের 28-29 তারিখে প্রতিহিংসা পরায়ণ পাকিস্তান হানাদারের বুলেটিন জাকির মধ্যে অগ্নিযুদ্ধ সংবাদ অফিসের জ্বালা ছাপা পড়ে। তারই আগে প্রায় 10 বছর ধরে আমাদের সাহিত্যের পাকাখাতা হিসেবে বাইরে চলে গেছিলেন। প্রায় 10 বছর আগে থেকেই মানে বাইরে চলে গেছিলেন শহীদ সাহেব। একটি ছায়ার মধ্যে তিনি ঘুরে বেড়াতেন তার অচেনা অতীতানা ঢাকা নগরীর পথে পথে। এই যেন কেপা খুঁজে পেরে পরশ পাথর। মোহাম্মদ উনিও মানে সম্ভবত বলেছেন, মানে 28-29 কথা বলেছেন। উনি উনি তখন লেখাটি যখন লিখছিলেন তখন কলকাতায় ছিলেন, হয়তো অসুস্থ অবস্থায় ছিলেন। হ্যাঁ, বিজ্ঞান জানতেন না, মানে মুক্তিযুদ্ধের শুরুতে উনি কলকাতায় চলে গেছিলেন মুক্তিযুদ্ধের। এই জন্য হয়তো মানে বিষয়টা পুরোভাবে 28-29 মানে আরেকজন থেকে নিয়ে করেছেন, মানে ধারণা করেছিলেন। আচ্ছা দেখেন, আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যটা পাই মোহাম্মদ জাহাঙ্গীর তো নিশ্চয় আপনারা চেনেন, একজন লেখক, মিডিয়া ব্যক্তিত্ব, এবং আমাদের এখনকার প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস সাহেবের ভাই মোহাম্মদ জাহাঙ্গীর।
তিনি মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব শহীদ সাহেবকে ৩০ মার্চ রাতে রাস্তায় ঢাকার রাস্তার সাহেব দেখা হয়েছে বলে চিরঞ্জীব শহীদের স্মৃতি শহীদ সাহেবের যেটা ওই লেখাটা প্রকাশিত হয়েছিল 16 জানুয়ারি 1972 সালে 16 জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকায়। ওই লেখায় তিনি লিখেছেন, ধ্বংস আর ছাইয়ের গাদায় একটা ছোট্ট শিশুর মতো পড়েছিল শহীদ সাহেব। তাকে শেষবার দেখা হয়েছে 30 মার্চ ঢাকার রাস্তায়। সেই রাতেই পাক বাহিনী দৈনিক সংবাদ অফিস জ্বালিয়ে দেয়, ধ্বংস করে দেয় এর অস্তিত্ব। পাক বাহিনীর ধ্বংসযজ্ঞের লেলিহান শিকায় সেদিন ছাই হয়ে গিয়েছিল একটি মানুষ, একজন কবি, একজন গাল্পিক, একজন সাংবাদিক, তিনি শহীদ সাহেব। ছোট বেটেকাটু দেহ আর বহু পরিকাকিক পোলপেন কিছু অবকৃত অংশ দেখে অনুমান করা হয়েছিল সেদিন তিনি শহীদ সাহেবের। প্রায় প্রতিদিনই কয়েকবার তিনি সংবাদ অফিসে আসতেন, কিন্তু 30 মার্চ ইহার ফেরত আসেনি। দেখেন, এটাই আমার কাছে মানে উনি মানে শুদ্ধ বলেছেন মনে হচ্ছে। কারণ উনি মানে ওই সময় ঢাকায় ছিলেন এবং সাংবাদিকতা করতেন এবং গুরুত্বপূর্ণ অবদান রাখতেন মুক্তিযুদ্ধে এবং সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে। এবার দেখেন, তারই ছাত্র কথাশিল্পী মাহমুদুল হক তার শিক্ষাগুরু শহীদ সাহেবকে 27 মার্চের হাট খোলায় দেখেছেন বলে উল্লেখ করেছেন। কোথায় উল্লেখ করেছেন তিনি? আপনারা নিশ্চয়ই ছিলেন প্রাবন্ধিক আবু হানা মুস্তাফা এনামকে, যিনি আজকের কাগজ এবং লেখালেখি আজকের কাগজের সুবর্ণ লেখায় লিখতেন। ওই দেওয়া এক সাক্ষাৎকারের মধ্যে আমাদের জানান দিয়েছেন যে সাবের ভাই কি জানান দিয়েছেন, তাহলে শুনুন। সাবের ভাই তখন সংবাদে মানে 71-এর সংবাদ অফিসে পড়ে যায়, তার আগে সেখানে সাবের ভাইও রাতে সংবাদ অফিসে ঘুমাতেন, তিনিও তখন পুড়ে মারা যান। আহা বেচারা। মার্চের 27-28 তারিখ হবে, আমি আমার বউকে রিক্সায় করে রেখে আসতে যাচ্ছি কমলাপুরে। তখন তো খুব খুব বয়ে বয়ে থাকতো, চারদিকে কেবল লাশ আর লাশ। সাবের বাইকে হঠাৎ দেখলাম হাটখোলার কাছে। কারাকে? উনি থাকতেন কলাতিয়া শিল্পী এমদাদুল হকের বাড়িতে। উনার মাথা খারাপ হয়ে গিয়েছিল, তো লুঙ্গি মালকুসা করে পড়া। আমি বউকে বললাম, দেখো সাবের ভাই যাচ্ছেন। এর আগে তো সাবের ভাই এর গল্প অনেক শুনেছে, ভাইয়ের গল্পেই শুনেছে, দেখেননি তো। আমি সাবের বাইকে ডাকতেও চাইলাম, কিন্তু কেন যেন ডাকলাম না। তখন ডাকার লোক দিক বিদিক ছুটছে, মানে পশ্চিমের লোক পূবে, পূবের লোক উত্তরে, এ আর কি। কয়েকদিন পর শুনলাম সাবের ভাই মারা গিয়েছেন। তিনি নিজেকে খুব অপরাধী মনে হলো, আজও এত খারাপ লাগে। হ্যাঁ দেখুন, উনি সাবের মানে 27-28 তারিখে মানে হাট খোলায় দেখেছেন বলে উল্লেখ করেছেন এবং তার বউকে কমলাপুরে বাপের বাড়িতে রেখে মানে আসতে সময় ওই সময় দেখেছেন, কিন্তু পরে আর ওনার সাথে আর দেখা হয়নি এবং সেটার জন্য তার মানে খুব অপরাধী মনে হতো। যেটা 2000 মানে উনি মৃত্যুর আগ পর্যন্ত 2008 সালের মৃত্যুর আগ পর্যন্ত তাকে মানে ব্যতীত করতো, নাড়া দিত। হ্যাঁ, তিনি মানে নিজেকে অপরাধী মনে করতো। কারণ উনি 27 মার্চ যদি উনি নিয়ে যেতেন তাহলে ওখানে সংবাদ অফিসে যাইতেন না। এটা মানে ওটা উনি অনেক সময় বলতেন ওই সময় 2008 সালে বিভিন্ন সাক্ষাৎকারে, যেমন আবু আনা মুস্তাফা কামাল, তারপর আবু মুস্তাফা এনাম, হামিদ হক, হ্যাঁ, এইসব মানে এগুলো তো আলোচনা করতো। হ্যাঁ, এবং সবার সাথে মানে এগুলো আলোচনা করতো। আমরা এখন দেখবো সানাউল্লাহ নুরি, শহীদ সাহেবের এক সময়কার সহকর্মী। তিনি ভাষা সৈনিক ছিলেন এবং মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত উনি এখন খুব মানে ভাষা সৈনিক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় কি মুক্তিযুদ্ধের পরিস্থিতি আলোচনা করেছেন এবং মানে সংবাদ অফিসে একসময় তার সহকর্মী ছিলেন, যদিও মারার আগে উনি মারা গেছিলেন 1999 সালে। হ্যাঁ, ফুলকুড়িতে জড়িত ছিলেন বলে শুনেছি এবং ফুলকুড়ির বিভিন্ন এলাকায়, হ্যাঁ, মানে ওই যে ফুলকুড়ি আসন। তা উনি কি লিখেছেন দেখি।
25 মার্চ ভালো মানে উনি তার অস্ত্র দৈনিক পাকিস্তান প্রকাশ করেন 25 মার্চ তিনি এটা কি লেখেন দেখি 25 মার্চ বইয়ের কালো রাতে নিরস্ত বাঙালি জাপি পড়ায় তার কর্মস্থল দৈনিক পাকিস্তানে আর প্রকাশিত হয়নি। ফলে বাসায় অবস্থান করতেন তিনি। যুদ্ধের দামামা পরিস্থিতিতে বাসা থেকে বের হতে না পারে কারফিউ শিথিল হলে সানাউল্লাহ নূরি যুদ্ধকালীন ঢাকার পরিস্থিতি সম্পর্কে জানতে বের হলেন এবং বড় মগবাজার থেকে শুরু করে বংশাল রোডে আসার রাস্তায় শুধু দেখতে পেলেন লাশ আর লাশ, খুনের নদী। শৈশবের মৃত্যুর শেষ দৃশ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি সানাউল্লাহ নূরি যখন সাংবাদিক ছিলাম গ্রন্থ উল্লেখ করেছেন। রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারের মোড়ে এসে দেখলাম বম্বসাৎ হয়ে আছে টিনের সাউন্ডের সবকটি পুলিশ ব্যারাক, রাস্তায় চাপ চাপ রক্তের দ্বারা। শুনলাম সারা রাত যুদ্ধ করেছে ওরা দখলদার ফৌজের সঙ্গে। মনে ধ্বনিত হলো ট্রয়ের বীরঙ্গনা কাসান্দ্রের কণ্ঠস্বর, যুদ্ধ দাও তোমরা গ্রিক দস্যুদের পরের মাংসগুলিতে সারা বাংলাদেশি যেন শোনা গেল এরকম অসংখ্য দেশপ্রেমিক ক্রেসান্দার বজ্র কণ্ঠধ্বনি। আপন সন্তানদের তারা এই আহ্বান জানিয়ে রংরাঙ্গনে পাঠিয়েছেন দেশ মুক্তির জন্য, স্বাধীনতার জন্য। দৈনিক বাংলার মোড়ে এসে দেখলাম ব্যারিকেড ঘেরা রাস্তায় খুনের নদী, সৈকৃষ্ট অনেক অনেক প্রতিরোধ যোদ্ধা। শুনলাম রাতে কর্মরত সাংবাদিক ক্রান্তিহীন গোলাগুলির মুখে টেবিলে জড়ো করে তারা আশ্রয় নিয়েছিলেন, কাগজ বের করেননি। 72 ঘন্টার দানা পানি না খেয়ে বন্দী হয়ে থেকেছিলাম পত্রিকা অফিসে। আরো ভয়ঙ্কর দৃশ্য দেখলাম বংশাল রোডে এসে। জনসংবাদ অফিস ঘাতকদের আগুনে বোমায় পুড়ে ছারকার, দাজরা হয়ে আছে সব দেওয়াল গোলাগুলির আঘাতে। সাংবাদিক হিসাবে পুড়ে মারা গেছেন আগুনের লিলিয়ান শিকায় বেষ্টিত হয়ে। নামের শুরুতে তার শহীদ কটাতি মল্লন শহীদ হয়ে শাহবাগের দ্বীপ পিপল পত্রিকা অফিসটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ছাপাখানার 2 জন কর্মী মরলেন জীবন্ত দগ্ধ হয়ে। দেখেন তাহলে উনিও মানে 27 মাস এবং 32 ঘন্টা বলতে গিয়ে 3 দিন, 25 মাস, 28 মাস, 29 মাস দেখছেন। যদি 72 ঘন্টা বলি তাহলে 26 মাস থেকে শুরু হইলো 72, 26, 27, 28, তাহলে 32, 29 মাস দেখেছেন বলে উল্লেখ করেছেন। অথচ মফিজুল হক, জনাব মফিজুল হক এবং 25 মাস উল্লেখ করেছেন, আবার শফিউল আলম সাহেব উল্লেখ করেছেন 26 মাস। একটা মানে গোড়াকালের মধ্যে আছে। দেখেন ঢাকায় যা দেখেছি, যা শুনে শিশির করে লেখায় শেষের মৃত্যু সম্পর্কে বক্কাত লেখক আহমদ সাবা কি বলেছেন শুনলাম বংশাল রোডে দৈনিক সংবাদ পত্রিকার আজ অফিসটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখতে পেলাম কামানের গায়ে সমস্ত অট্টালিকাই উড়িয়ে গেছে, কিছু অবশিষ্ট নেই। কে একজন বলল শেখ সাহেবের লাশ। হ্যাঁ তাই তো, একটা বিকৃত হওয়া তালগুল পাকিয়ে পড়ে আছেন। ইনি কি এককালের প্রতিশ্রুতিশীল কথা সাহিত্যিক, বর্তমানে বিকৃত মস্তিষ্ক শেখ সাহেবের নাকের উপর বসানো চশমা জোড়া এখনো তেমনি আছে। শনাক্ত কি অসুবিধা হলো না? মাথা খারাপ হয়ে যাওয়ার পর থেকে শেখ সাহেবের এখানেই পড়ে থাকতেন রাতের বেলায়। দুবেলা প্রেস ক্লাবে গিয়ে খেয়ে আসতেন। বন্ধুরা বিকৃত মস্তিষ্কের শেখ সাহেবের জন্য এই ব্যবস্থাই করে দিচ্ছিলেন। 25 তারিখে রাতে প্রেস ক্লাব মোড়ে ভেঙে দিয়েছে। তারপর দিন একটি নিশ্চয় তাকে উপস্থিত থাকতে হয়েছে। তারপর তো বর্বর সৈন্যদের হাতে প্রাণ দিতেই হলো। এখন উনিও 25 মাস, তারপর দিন, তারপর 27, 28 মাসকে দেখেছেন, মানে 28 মাস বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, শহীদ সাহেবের নিকট আত্মীয় পাবন্দির মাজারুল ইসলাম বাবলা ভাই, যিনি এখনো আছেন, নতুন দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে এবং পুরোদমই লেখেন। তিনি কি বলেছেন শুনি। তিনি বলেছে মানে বাবলার পুরানা পল্টন দাদার বাড়িতে মানে শহীদ সাহেবের গিয়েছিলেন 25 মাস নিরাপত্তার আশ্রয়ের সন্ধানে, কিন্তু কাউকে না পেয়ে সংবাদ অফিসে চলে গিয়েছিলেন। এ বিষয়ে আমরা মাজারুল ইসলাম বক্তব্য স্মরণ করতে পারি। 25 মাসের গণহত্যা পরবর্তী সান্ধ্য আইন শিথিল হওয়া মাত্র পুরোনা পল্টন লেনিন
দাদার বাড়ির সবাই সহ ঢাকাস্থ আমাদের পুরো পরিবার আত্মরক্ষার্থে বুড়িগঙ্গা নদীর পারে কুশিয়ার বাগে আশ্রয় নিয়েছিল। স্বেচ্ছাসেবকের অনুজ পিয়ারও সঙ্গী ছিলেন। দাদার বাড়ির লাগু অভিনেতা রাইসুল আসাদ, এখনকার বিখ্যাত রাইসুল আসাদ, মাহির কাছ থেকে পরে শুনেছি স্বেচ্ছাসেবকের নিরাপত্তা আশ্রয় খুঁজে দাদার বাড়িতে এসেছিলেন। তালাবদ্ধ শূন্য বাড়িতে কাকে না পেয়ে অগত্যা নিঃশব্দে ফিরে গেছেন আদের ঠিকানা বংশালের সংবাদ অফিসে। 1971-এর 31শে মার্চ পাকিস্তান হানাদাররা প্রগতিশীল জাতীয় চেতনার ধ্বনি সংবাদ অফিস আগুন জ্বালিয়ে দেয়। হ্যালো গাইস, কেমন আছো? अबे यार আবে ইয়ার আসো। अबे यार হুম, फोटो দেখেন আমার বাবু। हेलो गाइस अबे হ্যাঁ বলো, কি বলবা বলো গাইস। हेलो गाइस হ্যাঁ কি বলবা? हेलो गाइस अबे কেমন আছেন সবাই? अबे হ্যাঁ अरे আচ্ছা अरे আচ্ছা। कंप्यूटर नहीं है কোভিড যাই হোক, আমার পুরা চলে আসছিল, মানে একটু ব্যাক হইলো। আচ্ছা, আমরা কথা বলছিলাম মনে হয় মাজার ইসলাম বাবলার প্রসঙ্গে।
প্রায় 1 ঘন্টা হয়ে গেল। নতুন তো, আর পাশাপাশি আমি তো আর সবার মতো পারিও না। যাই হোক, আমরা ওই যে মাজার ইসলাম বাবলা ভাইয়ের মানে বক্তব্য শুনছিলাম, তাই না? শুনেন তাহলে। হ্যাঁ, 25 মাস গণহত্যা পরবর্তী সান্ধ্য আইন শিথিল হওয়া মাত্র পুরোনা পল্টন লেনের দাদার বাড়ির সবাই ঢাকাস্থ আমাদের পুরো পরিবার আত্মরক্ষার্থে আত্মরক্ষার্থে বুড়িগঙ্গা নদীর উপরে কুশিয়ার ব্রিগে আশ্রয় নিয়েছিল। শৈশবের অনুজ পেয়ারও সঙ্গে ছিলেন। দাদার বাড়ির লাগোয়া অভিনেতা গাইসুল ইসলাম আসাদের মায়ের কাছ থেকে পরে শুনেছি শৈশবের নিরাপদে আশ্রয়ের খুঁজে দাদার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তালাবদ্ধ সেই শূন্য বাড়িতে কাউকে না পেয়ে অগত্যা নিঃশব্দে ফিরে গেছেন আদি ঠিকানা বংশালের সংবাদ অফিসে। 1971 সালের 31শে মার্চ পাকিস্তানি হানাদার প্রগতিশীল ও চেতনার ধারক সংবাদ অফিস আগুন জ্বালিয়ে দেয়। সংবাদের স্থায়ী বাসিন্দা গোমর্ধ সাহেবের আগুনে পুড়ে অঙ্কার হয়ে যান।